আমরা ক্লাসটা তাহলে শুরু করে দেই। আজকের ক্লাসের টপিক হচ্ছে সন্ধি। এই সন্ধি থেকে প্রায় কোশ্চেন হয়। সন্ধি কি, কিভাবে সন্ধি আসে, কিভাবে আমরা সন্ধির কোশ্চেনগুলো আমরা আনসার করব। খুব সহজ ভাষায় সন্ধিটা শেখা যায়, ঠিক আছে? সন্ধি অনেকের কাছে হচ্ছে খুব কঠিন বিষয় এবং সন্ধিটা অনেকে জটিল মনে করে, কিন্তু আজকের ক্লাসের পরে যারা ক্লাসে আসেন মনে হয় না তাদের কাছে আর কঠিন মনে হবে, কারণ সন্ধির কিছু টেকনিক আছে। আমরা যেহেতু টেকনিকে পড়ার চেষ্টা করি, এই জন্য বিভিন্ন সূত্র, শর্টকাট কিছু নিয়ম আছে, যেগুলো সূত্র মুখস্থ না করেও অনেক সময় আমরা এটা করতে পারি, ঠিক আছে? দেখেন, সন্ধিটা আমরা শুরু করি। সন্ধি কাকে বলে, কিভাবে সন্ধিটা বাংলা ভাষায় আসলো এবং কেন প্রয়োজনীয়তা, ঠিক আছে? সন্ধি। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। কি লিখলাম? সন্ধি। এই সন্ধি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং সন্ধির কাজ কি সেটা বলি। সন্ধির কাজ হচ্ছে এক বা একাধিক শব্দকে, সন্ধির নিয়মটা সোজা কথা হচ্ছে, এই পাশে একটা শব্দ থাকে, এখানে একটা শব্দ থাকে, মাঝখানে একটা প্লাস চিহ্ন থাকে। মানে দুই সাইড, এই সাইড আর এই সাইড, এই দুই সাইডের ভিতরে একটা প্লাস চিহ্ন থাকে। এই প্লাস চিহ্নটার কারণে হচ্ছে এই সাইড আর এই সাইড, দুই সাইডে হচ্ছে একত্রিত হয়, মানে একটা শব্দ হয়। তার মানে সন্ধি হচ্ছে দুইটা শব্দ থাকে, দুইটা শব্দ থেকে একটা শব্দ হয়, ঠিক আছে? তাহলে সন্ধির মাধ্যমে কিন্তু আমরা শব্দ গঠন করতে পারি, সন্ধির মাধ্যমে আমরা নতুন শব্দ পেতে পারি, ঠিক আছে? আমি এখন সন্ধির সংজ্ঞাটা বলি। সন্ধি কাকে বলে? সোজা কথায় যদি আমরা সন্ধি বলি, তাহলে একাধিক পদ মিলে যখন একটা পদ হয়, এটাকে আমরা সন্ধি বলি, ঠিক আছে? যেমন উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হবে বিষয়টা। তার আগে আরো কয়েকটা টপিক বলি। যে সন্ধি, যেমন একটা শব্দ আমি লিখি হচ্ছে হিমালয়। দেখেন, হিমালয় শব্দটা গঠিত হয়েছে কিভাবে? একটা শব্দ হচ্ছে হিম, হিম মানে হচ্ছে ঠান্ডা, বরফ। আর একটা শব্দ হচ্ছে আলয়, আলয় মানে হচ্ছে স্থান। তাহলে হিম একটা শব্দ আর আলয় একটা শব্দ, এই দুইটা মিলে হলো হিমালয়। তাহলে হিমালয় শব্দটা গঠনের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুইটা শব্দ এখানে আছে। এই দুইটা শব্দ মিলে একটা শব্দ হচ্ছে। হিমের অর্থ ঠান্ডা আর আলয় অর্থ কি? স্থান। তাহলে হিমালয় বলতে কি কোনো ঠান্ডা স্থানকে বোঝাচ্ছে নাকি একটা পাহাড়কে বোঝাচ্ছে? অবশ্যই একটা পাহাড়কে বোঝাচ্ছে, তাই না? হিমালয় পর্বত। তাহলে দুইটা দুইটা শব্দ মিলে যখন একটা শব্দ হয়, এটাকেই বলা হয় সন্ধি, ঠিক আছে? আরো কয়েকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। যেমন একটা শব্দ হচ্ছে বিদ্যা, আর একটা শব্দ হচ্ছে আলয়। এই বিদ্যা মানে হচ্ছে জ্ঞান, তাই না? আর আলয় মানে হচ্ছে ঘর বা স্থান। আর তাহলে বিদ্যালয় বলতে কি? এটা প্রতিষ্ঠানকে বোঝাইতো নাকি, যেখানে জ্ঞান অর্জন করা হয়। তাহলে বিদ্যা এবং আলয় দুইটা শব্দ ছিল, সেই শব্দটা মিলে যখন একটা শব্দ হলো, সেটাকে আমরা বলছি সন্ধি, ঠিক আছে? তাহলে সন্ধির কাজ হচ্ছে একাধিক শব্দ মিলে যখন একটা শব্দ হয়, এটাকে আমরা কি বলি? সন্ধি বলি। এখন সন্ধির অনেকগুলো বিষয় আছে, যে কিভাবে সন্ধিটা আসে, কিভাবে সন্ধি গঠন হয়, সেই সম্পর্কে একটু কথা বলি। তাহলে সন্ধি শব্দের অর্থ আমরা বলতে পারি হচ্ছে মিলন। কিসের মিলন? এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, নট বর্ণের মিলন। এইটা খুব ইম্পর্টেন্ট। বর্ণ মিলে সন্ধি হয় না, সন্ধি হয় হচ্ছে ধ্বনির মাধ্যমে। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধ্বনি আর বর্ণকে সেটা আগে তো চিনতে হবে নাকি? ধ্বনি বলতে আমরা যা কিছু উচ্চারণ করি, যেটার অর্থ আছে, আমাদের মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি এবং যেটার অর্থ আছে, সেটাকে আমরা সেটাকে আমরা ধ্বনি বলবো, ঠিক আছে? আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, যেটাকে আমরা যেমন আমরা উচ্চারণ করলাম অ অথবা আ, ঠিক আছে? এবার যখন আমি উচ্চারণ করছি তখন এটা ধ্বনি ছিল, আর যখন আমি এটা লিখছি তখন এটা কিন্তু বর্ণ হয়ে গেছে, ঠিক আছে? কখনো কখনো বর্ণের ভিতরে ধ্বনি লুকায়িত থাকে, এটা আমি ডিটেলসে কথা বলবো। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সন্ধি শব্দের অর্থ মিলন। আর কিসের মিলন? ধ্বনির মিলন, বর্ণের মিলন নয়। এখন ধ্বনি কি বললাম? ধ্বনি মানে হচ্ছে আমরা যা কিছু উচ্চারণ করি সেগুলো, ঠিক আছে? একটা বর্ণের ভিতরে অনেক রকম ধ্বনি লুকায়িত থাকতে পারে। যেমন এই যে ক নামে একটা বর্ণ আছে না, সবসময় খেয়াল রাখবেন, ক, তারপরে খ, গ, ঘ, এই ব্যঞ্জন বর্ণ যতগুলো আছে, শুধুমাত্র অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু আর খণ্ডত বাদে, এই এই কয়েকটা বাদে যতগুলা ব্যঞ্জন বর্ণ আছে, সবগুলার সাথে মনে রাখতে হবে, সবগুলোর সাথে একটা অ আছে। ভালো করে ক্লিয়ার করে, হ্যাঁ?
যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবগুলোর সাথে একটা অ আছে। কেন আছে সেটা আমি উদাহরণ দিয়ে বলতেছি। কারণ হচ্ছে এই যে ব্যঞ্জন বর্ণ যেগুলো ইংরেজিতে আমরা কি বলি, কনসোনেন্ট, তাই না? ভাওয়েল কাকে বলে আর কনসোনেন্ট কাকে বলে সেটাও অনেকেই জানো। আবারও বলি যে ভাওয়েল সাধারণত হচ্ছে যে নিজে স্বয়ংসম্পূর্ণ, যে নিজে নিজে উচ্চারণ হতে পারে, যেমন এ ই আই ও ইউ, ঠিক আছে? কিন্তু কনসোনেন্ট কখনো ভাওয়েল ছাড়া উচ্চারণ হতে পারবে না। যেমন তোমরা যখন উচ্চারণ করো বি, তাহলে দেখো বি এর সাথে কিন্তু একটা ই উচ্চারণ করেছো, ঠিক আছে? যখন সি উচ্চারণ করো তাহলে সি এর সাথে একটা ই আছে। যখন এম উচ্চারণ করো তখন এ এম উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? তাহলে ভাওয়েল ছাড়া সাধারণত কনসোনেন্ট উচ্চারণ হইতে পারে না। বাংলাও সেম, স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হইতে পারে না। যখন তুমি ক বলছো, যখন তুমি বলছো ক, তখন কিন্তু সেই কটা, ক এর সাথে একটা অ আছে। খ যখন বলছো খ, অ আছে। গ যখন বলছো কি আছে, গ, অ, এই যে শেষে একটা টানতেছি, গ, ঘ, ঠিক আছে? এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবা যে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সেই ব্যঞ্জন বর্ণগুলোর সাথে অবশ্যই কি আছে, একটা অ ধ্বনি আছে। এইটা যদি ক্লিয়ার বুঝতে না পারো তাহলে সমস্যা আছে। যেমন আমি একটা শব্দ লিখলাম যে হচ্ছে হিমালয়, হিমালয়, এই শব্দটাকে যদি আমি ভাঙি, আগে ভাঙ্গাটা দেখাই, ভাঙলে আমরা প্রথমে পাবো হ, তার পাবো পরে হচ্ছে রস্বইকার, এই যে রস্বইকারটা পরে পাবো কিন্তু। খুব ইম্পর্টেন্ট, সন্ধি খুবই জটিল টপিক, ঠিক আছে? এটা ভালো করে না বুঝলে সন্ধি বুঝা একটু টাফ হবে। এই জন্য আমি যেভাবে বুঝাচ্ছি এটা কিন্তু সহজ নিয়ম। তাইলে আগে ভালো করে বুঝো, আগে হটা আমরা উচ্চারণ করি, তারপরে কিন্তু রস্বইকারটা উচ্চারণ করি। এই জন্য লেখার সময় কোনো শব্দ ভাঙার সময় যেভাবে আমরা উচ্চারণ করি সেভাবে হচ্ছে কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে প্রথমে হ, তারপরে রস্বই আছে, এই এই রস্বইকারটা। তারপরে কি আছে বলো তো, ম আছে, এর সাথে একটা আকার আছে না, আকারের আ আছে, ঠিক আছে? এরপর একটা ল আছে। এই লয়ের সাথে মনে করবা যে কি বলছিলাম, লয়ের যদি এমনিতে থাকে তাহলে ভাঙার সময় অবশ্যই একটা অ আছে লয়ের সাথে, ল টানি আমরা, ঠিক আছে? এরপরে অন্তস্থ আছে, এই অন্তস্থর পরেও একটা অ আছে। তাহলে হিমালয় ভাঙলে এই যে এতগুলো আমরা কি পাবো, ধ্বনি পাবো। কেন? কারণ কি বলছিলাম, এই যে লয়ের সাথে কোনো আকার রসইকার দীর্ঘইকার কিছু নাই, বিধায় এর সাথে অবশ্যই একটা অ আছে। অন্তস্থের সাথে আকার রসইকার দীর্ঘইকার কিছুই নাই, বিধায় এর সাথে একটা কি আছে, অ আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আপাতত এইটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা পরের অংশটাতে চলে যাই। এখন সন্ধি। আচ্ছা, ওখানে কি দেখা যাচ্ছে কমেন্ট? দেখি কয়জন আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সন্ধি আলোচনায় ডিরেক্ট চলে যাই। সন্ধি হচ্ছে তিন প্রকার। সন্ধি তিন প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন, আচ্ছা অনেকক্ষণ থেকে অবশ্যই আমি কেটে দেখি নাই, সালাম দিয়েছে কে, এটা হচ্ছে বুশরা তানজিম, ওয়ালাইকুম আসসালাম। তটিনী জাহান, আচ্ছা ওয়ালাইকুম সালাম। সাউন্ড ক্লিয়ার, অনেকেই সাউন্ড ক্লিয়ার। আচ্ছা তোমরা লাইভটা একটু শেয়ার করে দিতে পারো? আচ্ছা, এখন তাহলে হচ্ছে দুই নাম্বার হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর তিন নাম্বার হচ্ছে বিসর্গ সন্ধি। আমি যে বেসিক কথাগুলো বলছি, যারা ক্লাসে পরে দেখবে অবশ্যই হচ্ছে এগুলো আগে দেখেই তারপরে সন্ধিটাতে, কারণ সন্ধি একটু জটিল, ঠিক আছে? তাহলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এই স্বরসন্ধি কাকে বলে সেটা আগে বুঝাই। স্বরসন্ধি মানে হচ্ছে স্বরবর্ণের সাথে, মানে স্বরধ্বনির সাথে, বর্ণ বলা যাবে না, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন, স্বরধ্বনির যে মিলন। আমি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন আমি একটা শব্দ প্রথমে বলছিলাম হিমালয়, এই শব্দটা গঠিত হয়েছে কেমন করে দেখো, এই যে হিম যোগ আলয়। খুব ভালো করে বুঝো আমি কি বলছিলাম, কোনো বর্ণের সাথে যদি আকার রস্বইকার দীর্ঘইকার না থাকে। এই আরেকটা ক্লিয়ার, আরেকটা জিনিস হচ্ছে এই সন্ধির ক্ষেত্রে হচ্ছে প্রথম অংশ এইটা একটা শব্দ থাকে, এইটা একটা শব্দ থাকে, এই মাঝখানে প্লাস চিহ্নটা থাকে, তাই না? তাহলে প্রথম অংশে যেটা থাকে, এইটার যে শেষ বর্ণটা, প্রথম অংশের শেষ বর্ণে বর্ণ, আর পরের অংশের
পরের অংশের শুরুর বর্ণ, এইটা হচ্ছে শেষের বর্ণ তাই না, আর এটা শুরুর বর্ণ, এই দুইটা নিয়ে কাজ করতে হবে। আর আগে পাশে যা আছে এগুলা ডাজেন্ট ফ্যাক্ট, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে? তাইলে এই হিমের শব্দের শেষে কি আছে ম, আর পরের অংশের শুরুতে কি আছে আ, এই দুইটা নিয়ে কাজ। এর বাইরে আর কোনো টাচই করা যাবে না, আর টাচ করলে ভেজাল লাগি যাবে। ঠিক আছে? এই দুইটা অংশ নিয়েই আমাদের কাজ। তাহলে এখন দেখো, যখন আমি বলছি যে হিমালয়, এই শব্দটাকে যখন আমি ভাঙবো, ভাঙলে কি পাবো বলো দেখি? প্রথমে হ পাবো, তারপরে রস্বই পাবো, তাই না? এই রস্বইকারের রস্বই, তারপরে ম পাবো, তারপরে কি বলছিলাম যে এখানে কোনো স্বরবর্ণ অবশ্যই একটা আছে, ময়ের সাথে এখানে একটা অ আছে। ঠিক আছে? কারণ এই ময়ের সাথে যদি কোনো আকার রস্বইকার দীর্ঘইকার কিছু না থাকে, তাহলে অবশ্যই কি থাকবে, একটা অ থাকবে। আর পরের অংশের কি আছে, আ আছে। এই অ আর আ মিলে আকার হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে হিম, এখানে অ আছে এখানে আ আছে, দুইটা মিলে কি হবে, আকার হয়ে যাবে। তাহলে এই অংশের শেষে অ আর এই অংশের শুরুর অ, এই দুইটা মিলে কাজ হয়েছে। তাহলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন হয়েছে না এখানে, মানে সোজা কথা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হয়েছে। এই কারণে এটাকে বলা হবে স্বরসন্ধি। ঠিক আছে? আর ব্যঞ্জন সন্ধি কি? ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের হতে পারে, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ হতে পারে। এটা আমি ওখানে ডিটেলসে পড়াবো। আগে এই অনুযায়ী আমরা শুরু করি, যেহেতু স্বরসন্ধি পড়াইলাম, সেই স্বরসন্ধি অনুযায়ী হচ্ছে আমি এখন শুরু করি। স্বরসন্ধি কি বলছি, এইখানে যে অংশটা থাকে সেটা শেষ বর্ণটা, আর এই প্রথমের মানে পরের যে শব্দটার প্রথম বর্ণটা, এই দুইটা মিলে সন্ধি হবে। ভালো করে বলি আবার, যেমন একটা শব্দ হচ্ছে বিদ্যালয়, এই যে বিদ্যা যোগ আলয়, এটা কিভাবে বিদ্যালয় হলো, বিদ্যালয় হলো, তাই না? এই দুইটা শব্দ মিলে একটা হলো। তাহলে মনে করবা যে এই শব্দের শেষে কি আছে, একটা আকার আছে, আর এই শব্দের শুরুতে একটা আকার আছে। আমাদের সূত্র অনুযায়ী এই যে আকারটা আর এই আকারটা দুইটা মিলে একটা একটা আকার হয়ে যায়, দুইটা আকার হবে না। ঠিক আছে? তাহলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণ মিলন হইলো না, তাহলে এটা হচ্ছে স্বরসন্ধি। এখন আমাদের হচ্ছে প্রথম থেকে আমি হচ্ছে বলি। তাহলে যদি কখনো সন্ধি যদি প্রশ্ন আসে, যদি বলে যে সন্ধি কিসের মিলন, তোমরা একটু কমেন্ট করো তো, সন্ধি কিসের মিলন হবে? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। ঠিক আছে? প্রশ্ন আসতে পারে যে সন্ধি কি বর্ণের মিলন, নাকি শব্দের মিলন, নাকি ধ্বনির মিলন? অপশন দিবা কি, ধ্বনির মিলন। ঠিক আছে? ধ্বনির মিলন। আচ্ছা, এখন হচ্ছে সন্ধির মূল আলোচনায় আমি চলে যাই, যে সন্ধি কিভাবে হয়। স্বরসন্ধি, এত কিছু জানার দরকার নাই। স্বরসন্ধি কোনটা, ব্যঞ্জন সন্ধি কোনটা, বিসর্গ সন্ধি কোনটা, এইটা সহজে করা যায়। যেমন একটা শব্দ আমি লিখি, শব্দটা হচ্ছে নরাধম। ঠিক আছে? আর একটা শব্দ লিখলাম, তোমাদের 9-10 এর যে বাংলা ব্যাকরণ যেভাবে আসে, 9-10 এর বাংলা ব্যাকরণটার থেকে বেশি কোশ্চেন আসে, সেই অনুযায়ী আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, নরাধম একটা শব্দ লিখছি। এখন দেখো তো, এইটাকে তোমাকে বললো এটা সন্ধি বিচ্ছেদ করো, তাহলে কিভাবে করবা? আমি কিন্তু সংজ্ঞা না পড়ে ডিরেক্ট কিভাবে সন্ধি বিচ্ছেদ করা যায় সেটা পড়াচ্ছি। ঠিক আছে? দেখো, নরাধম একটা শব্দ, সেই নরাধম শব্দটা তোমাকে বললো যে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে। তাহলে এই সন্ধি বিচ্ছেদটা করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখবা, প্রথম অংশে এইখানে যদি অ অথবা আ থাকে, আর পরের অংশের শুরুতে অ অথবা যদি আ থাকে, দুইটা মিলে আকার হয়ে যায়। এখন এটা আমি তো বললাম, এটা কিন্তু বুঝো নাই কেউ। এখন কিভাবে করতে হয় দেখো, যদি কোনো শব্দ দেয়া থাকে, সেই শব্দটাকে যদি তুমি হচ্ছে তোমাকে বলে যে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, আবার লিখতেছি দেখো, নরাধম, নরাধম, এটা তোমাকে কি বলতেছে, সন্ধি বিচ্ছেদ করতে বলতেছে। তাহলে যদি কখনো দেখো যে এইটা আকার আছে, কোনো শব্দের ভিতরে একটা আকার আছে, তাহলে মনে করবা যে শব্দের প্রথম অংশ, শব্দের প্রথম অংশে অবশ্যই হচ্ছে এই যে অ অথবা আ থাকে,
আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখতেছো, হ্যাঁ ক্লাসটা একটু তোমরা হচ্ছে কমেন্ট করো, আর তোমরা অ্যাপ্লাই করছো কিনা, কে কোথায় অ্যাপ্লাই করছো এইটা একটু আমাদের কমেন্ট করো, ঠিক আছে? কে কোথা থেকে দেখতেছো একটু আমরা দেখি যে আহ, কি অবস্থা, ঠিক আছে? অনেকেই জয়েন করছো। এখন আমি হচ্ছে মূল ক্লাসে চলে যাই, ঠিক আছে? এই সন্ধিটাতে যে সমস্যাগুলো স্টুডেন্টদের বেশি হয় সেটা হলো তারা হচ্ছে সন্ধি বিচ্ছেদটা করতে পারে না, ঠিক আছে? আমরা রুলস জানি অনেক, কিন্তু রুলস জেনে আমরা পরীক্ষার হলে দাগাইতে পারি না। আমি হচ্ছে কিভাবে সন্ধিটা বিচ্ছেদ করতে হয়, যদি কোনো শব্দ দেখেই তোমাকে বলবে যে এটা সন্ধি বিচ্ছেদ করো অথবা এটা কি সন্ধি, তাহলে তুমি যে সহজেই পারবা, ঠিক আছে? এই দেখো, নরাধম মানে কি জানো? নরাধম মানে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে দেখো, নরাধম কোন শব্দের, এই নরাধম যখন আমি লিখছি তাহলে আকার আছে আর ম। তাহলে যদি কোনো শব্দে, ভালো করে বুঝো, কোনো শব্দে যদি আকার থাকে, তাহলে মনে করবা যে প্রথম অংশে সন্ধির যে এই অংশটা, সেখানে শেষ বর্ণতে হয় অ অথবা আ থাকবে, আর এই যে প্লাস চিহ্নের পরে হয় হচ্ছে অ অথবা আ থাকবে। এই দুইটা মিলে অবশ্যই আকার হবে, এছাড়া আর আকার হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? তাহলে নরাধম যখন আমি বলতেছি, তাহলে কি হবে দেখো তো, এই যে নর, এই যে এইটার সাথে কিন্তু একটা অ আছে, এটা ভাঙ্গে দেখাই। নয়ের সাথে অ একটা আছে, রয়ের সাথে একটা অ আছে। প্রথমে বলছিলাম যে কোনো বর্ণের সাথে যদি আকার, রসইকার, দীর্ঘইকার কিছু না থাকে, তাহলে অবশ্যই কি থাকবে? তাহলে অবশ্যই হচ্ছে একটা কি থাকে? অ থাকে। তাহলে নয়ের সাথে একটা অ আছে, রয়ের সাথে একটা অ আছে। আর এই রয়ের সাথে যে অটা আছে সেইটা নিয়ে আমাদের কাজ, ঠিক আছে? তাহলে এইটা আমি নিলাম। আর এই শুরু অধম, তাহলে এইখানে আছে অধম, লিখি অধম, তাহলে অধমের অ। তাহলে এই যে শেষের অ আর এই শুরুর অ, এই দেখো এইটা নরের, এখানে একটা অ আছে অ, আর এই অধমের একটা অ আছে, দুইটা মিলে কি হবে? আকার হয়ে যাবে না? তাহলে নরাধম হলে কি হবে? নর যোগ অধম, দুইটা মিলে কি হবে? নরাধম। আবার এই এই একটা শব্দ দিয়ে তুমি অনেকগুলো করতে পারবা, দেখো আবার একটু বুঝাই। আবার বলতেছে নরাধম, এই যে আকারটা আছে না, আকারটা আছে, তাইলে এইটা ভাঙবে কিভাবে? যদি আকার থাকে, তাহলে মনে করবা যে প্রথম অংশে, তাহলে এইখানে যে অংশটা থাকে এইটার সাথে একটা অ থাকবে, আর পরের অংশের সাথে অথবা অ অথবা আ থাকবে, তাহলে অ বসাইলাম। তাহলে অ আর অ দুইটা মিলে কি হবে? আকার হবে। তাহলে ন র বসাইলাম। তাইলে এই যে এই অ আর অ দুইটা মিলে কি হয়েছে? আকার হয়েছে। আকার হলো নরা ধ ম, ঠিক আছে? এখন যদি তোমাকে নর যোগ অধম দেয়, তাহলে তুমি কি করবা? নরাধম। তাহলে এটা ঠিক আছে। আবার একটা শব্দ লিখি আমি, যেমন একটা হচ্ছে আশাতীত। আশাতীত, দেখো তো এখানে একটা আকার আছে না? যদি কোনো শব্দে আকার দেখো, তাহলে ভাঙার সময় অবশ্যই কিভাবে করতে হবে? প্রথম অংশে অবশ্যই, এই দেখো এখানে একটা আ আছে, আর পরের অংশে দেখো অতীতের অতীত, তাহলে এই পরের অংশের শুরুতে কিন্তু একটা অ আছে, এই দুইটা মিলে আকার হবে, এছাড়া আর কখনোই আকার আকার হওয়া সম্ভব নয়, ঠিক আছে? তাহলে আকার যদি কোনো শব্দে পাও, তাহলে অবশ্যই কি করবা? আগের অংশে অ অথবা আ করে দিবা, পরের অংশে অ অথবা আ করে দিবা। এবার উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এই যে আরেকটা শব্দ বলি, যেমন একটা শব্দ আছে উত্তরাধিকার। উত্তরাধিকার, এগুলো তোমার 9-10 বই থেকে আমি বলতেছি সরাসরি, ঠিক আছে? দেখো এখানে আকার আছে না একটা, তাহলে এই অংশটাতে কি করবা? প্রথমে হচ্ছে উত্তর, এই শব্দের শেষে কি আছে? একটা অ আছে, আর অধিকার, অধিকার, এখানে একটা অ আছে, দুইটা মিলে কি হবে? আকার হয়ে যাচ্ছে। তাহলে উত্তরাধিকার, তোমার উত্তর এবং অধিকার দুইটা তোমার যোগ করলে কি হবে? উত্তরাধিকার, ঠিক আছে? দুইটা আছে উত্তরাধিকার। আচ্ছা, এরপরে হচ্ছে, তাহলে যদি কোনো শব্দের ভিতরে আকার দেখো, তাহলে ভাঙবা কিভাবে? প্রথম অংশে অ অথবা আ করে দিবা, আর পরের অংশে কি করে দিবা? আর পরের অংশে হচ্ছে অ অথবা আ করে দিবা, ঠিক আছে? আর এটা ভাঙ্গা দেখাইলাম আমি। এরপরে 2 নাম্বার রুলসটা আমি একটু দেখি। যদি কখনো, যদি কখনো হচ্ছে দীর্ঘইকার দিয়ে কোনো শব্দ থাকে, যেমন একটা শব্দ আছে পরীক্ষা, যেটা তোমরা সবাই ভয় পাও, তাই না? পরীক্ষা, তাহলে এই শব্দটার ভিতরে কি আছে বলো তো? দীর্ঘইকার আছে না? দীর্ঘইকার যদি কোনো শব্দের বানানে থাকে, তাহলে সূত্রটা হচ্ছে প্রথম অংশের শেষ বর্ণে
রস্বই অথবা দীর্ঘইকার থাকবে, আর পরের অংশের শেষ বর্ণে রস্বই অথবা দীর্ঘইকার হবে। ভালো করে বুঝো। তাহলে এইটাকে যদি আমি ভাঙ্গি, তাহলে আমি এইভাবে লিখতে পারি না, প রি। তাহলে এই বর্ণটার শেষে কি আছে? রয়ের শেষে কিন্তু এই যে রস্বইকার আছে। আমি আগেও বলছিলাম যে যদি কার গুলা সবসময় হচ্ছে পরে উচ্চারণ হয়, ঠিক আছে, পরি ই, আমরা উচ্চারণ করি কি প র ই, এটা পরি তো বলি, নাকি পর পর আগে রস্বইটা উচ্চারণ করি? আগে তো উচ্চারণ করি না, তাই না? তাহলে পরি, হ্যাঁ। আর এরপরে হচ্ছে ইক্ষা, এই যে দীর্ঘইকার। তাহলে এইখানে শব্দের শেষে রস্বইকার আর শব্দের শেষে দীর্ঘইকার, আমি কি বলছি, দুইটা মিলে হয়ে যাবে কি দীর্ঘইকার। ঠিক আছে, তোমাদের 9-10 যদি বাংলা ব্যাকরণটা যদি থাকে হাতের কাছে, তাহলে ওইটা একটু বের করে দেখো। আমি ওই জন্য ওই ওই হিসাবে আগে আগাই নেবো, ঠিক আছে? কারণ এগুলো লিখে লিখে এতগুলা কি করা সম্ভব না। হুম। তোমরা কি বুঝতেছো কিনা একটু কমেন্ট করো তো, বুঝতেছো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট করে দেখি। এই 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 রুলসটা বুঝলেই মোটামুটি বাকিগুলো আমরা খুব সহজেই শেষ করতে পারবো, ঠিক আছে? যেহেতু শুরু করছি, এই শুরুর নিয়মটাই হচ্ছে একটু প্রথমে জটিল মনে হতে পারে, আস্তে আস্তে। এখন তোমরা একটু কমেন্ট করো তো বুঝতেছো কিনা। আচ্ছা, সালমান আহমেদ ক্লাস শুরু 7টায় শুরু হয়েছে, ঠিক আছে? যারা হচ্ছে ক্লাসটা এখন দেখতে পাচ্ছ না, পরে তোমরা হচ্ছে একটু দেখে নিও। আচ্ছা, না, তাজমুল হিসাম বলছে জি ভাইয়া, বুঝতে আছি। আচ্ছা, তাজমুল তোমার বাসা কি হচ্ছে বরিশাল নাকি? আচ্ছা, বুশরা তানজিম বলছে বুঝতেছি, গুড। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকটাকে, তাহলে দেখো, আমি কিন্তু হচ্ছে কোনো সূত্র পড়াচ্ছি না, ঠিক আছে? এই বর্ণ, এই শব্দগুলো দেখেই তুমি পাবা। তাহলে পরীক্ষা, তাহলে পরিযোগ ইচ্ছা কি হয়ে যাবে? পরীক্ষা। তাহলে যদি এই দীর্ঘইকার পাও, তাহলে প্রথম অংশে অবশ্যই রস্বই অথবা দীর্ঘই, পরের অংশে রস্বই অথবা দীর্ঘই, দুইটা মিলে করে দিলে কি হবে? দীর্ঘইকার হয়ে যাবে, ঠিক আছে? এই দিয়ে অনেকগুলা উদাহরণ আছে, সেই উদাহরণগুলা তোমরা দেখে নিলেই ইয়ে করতে পারবা। আচ্ছা, আরেকটা শব্দ বলি, যেমন রবীন্দ্র একটা শব্দ আছে না? তাহলে রবীন্দ্রকে আমরা ভাঙলে কি পাবো? দেখো, রবীন্দ্র, এই যে দীর্ঘইকার আছে না, এটাকে আমরা ভাঙবো এখন। এই প্রশ্নটা আসছে যে, বললো যে রবীন্দ্র ভাঙলে আমরা কি পাবো? তাহলে অবশ্যই মনে রাখবা যে প্রথম অংশে এই শব্দটা দুইটা অংশ আছে কিন্তু, একটা শব্দ আছে রবি, আর পরের অংশ আছে ইন্দ্র। এই দুইটা শব্দ মিলে কিন্তু একটা শব্দ হয়েছে রবীন্দ্র। তাহলে দেখো, এই শব্দের শেষে কিন্তু একটা রস্বইকার আছে, তাহলে রস্বইকার দিলাম। আর পরের অংশে তো রস্বইকার আছে। আমি কি বলছিলাম, রস্বইকার কিংবা দীর্ঘের পরে রস্বই কিংবা দীর্ঘই থাকলে দুইটা মিলে দীর্ঘই হয়ে যায়, ঠিক আছে? এই যে দীর্ঘই। আচ্ছা, এ বলছে যে তানজিমুল বরিশাল। আরে বরিশালের স্টুডেন্ট দিয়ে ভর্তি আমার, বুঝছো না? কথা অনেক শিখে গেছি। ও মোর মনু, তুমি কি বলছো কি? তারপরে কি বলে জানো? এক্সের ভালো হইছে, এক্সের। ঠিক আছে, তাহলে দীর্ঘইকার যদি দেখো, তাহলে অবশ্যই কি করবা? প্রথম অংশে রস্বই অথবা দীর্ঘই, পরের অংশে রস্বই অথবা দীর্ঘই, ঠিক আছে? এরপরে একই রকম আরো অনেকগুলো উদাহরণ আছে। যেমন একটা উদাহরণ বলি, অতীত, দীর্ঘইকার আছে না? তাহলে এইটা হচ্ছে প্রথম অংশে অতি করে দাও, অতি যোগ ইত। তাহলে এখানে শব্দের শেষে রস্বই আর শব্দের শুরুতে রস্বই, এই দুইটা মিলে হচ্ছে দীর্ঘইকার হয়ে গেছে, ঠিক আছে? ভাই বরিশাল কোনখানে? আরে বরিশাল আমার বাসা না, আমার স্টুডেন্ট অনেকগুলা ক্লাস করে যেগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার রুলসটাতে আমরা যাই। 3 নাম্বার রুলসটা তোমাদের 9-10-এ দিছে যে হচ্ছে, কখনো যদি কোনো শব্দে দীর্ঘৌকার দেখো, কোনো শব্দে যদি দীর্ঘৌকার দেখো, তাহলে এইটা করার সময় অবশ্যই আমাদের প্রথম অংশে হ্রস্বৌকার অথবা দীর্ঘৌকার থাকবে, আর পরের অংশে হ্রস্বৌকার অথবা দীর্ঘৌকার থাকবে। উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবে। যেমন একটা শব্দ আমি বলি, মরুদ্যান, মরুদ্যান, ঠিক আছে? এটা দীর্ঘৌকার না, মরুদ্যান। তাহলে এইখানে আছে দীর্ঘৌকার। তাহলে এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে দেখো, এই শব্দটা প্রথমে লিখবা হচ্ছে, দীর্ঘৌকার যেহেতু আছে, তাহলে প্রথম অংশ, প্রথম অংশ লেখো মরু, আর এরপরে হচ্ছে উদ্যান। তাহলে এখানে একটা রস্বইকার আছে না, শব্দের শেষে রস্বইকার আছে, আর এইখানে শুরুতে একটা রস্বইকার আছে। তাহলে এই রস্বইকার আর রস্বইকার দুইটা মিলে কি হয়ে যাবে? দীর্ঘকার হয়ে যাবে না? তাহলে দীর্ঘকার হয়ে গেছে। এইটা হচ্ছে, এই সাধারণত এইটাকে আমরা দীর্ঘকার বলে চিনি, ঠিক আছে? এই মরুদ্যান, তাহলে মরুদ্যান, যা আছে তাই। তাহলে এই অংশের সাথে এই অংশের মিল হলে সেটা হচ্ছে সন্ধি। আচ্ছা, এইখানে হচ্ছে আরো কয়েকটা, আরো কয়েকটা টপিক নিয়ে আসি। তাইলে প্রথম অংশে দেখছি, যদি কখনো শব্দে আ পাও,
তাহলে এই অংশে শুরুর অংশে অ অথবা আ থাকবে, 1 নম্বর সূত্র। আর পরের অংশে শুরুতে অ অথবা আ থাকবে। 2 নম্বর বললাম যদি কখনো শব্দেতে দীর্ঘই পাও, দীর্ঘইকার, তাহলে প্রথম অংশের শুরুতে হয় হ্রস্বইকার অথবা দীর্ঘইকার থাকবে, পরের অংশে হয় হ্রস্বইকার অথবা দীর্ঘইকার থাকবে। একটু আগে যেটা বললাম, ঠিক আছে? পরীক্ষা, তাহলে প্রথম অংশে হ্রস্বইকার আছে, আর ইক্ষা দ্বিতীয় অংশে দীর্ঘইকার আছে, তাহলে দুইটা মিলে পরীক্ষা। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বারটা কি বললাম, যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার পাও তাহলে প্রথম অংশে হয় হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকবে, পরের অংশে হ্রস্বইকার অথবা দীর্ঘইকার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার রুলসটাতে যাই। 3 নাম্বারে যদি কখনো কোনো শব্দের ভিতরে এ পাও, একার, তাহলে সেই সূত্রটা হচ্ছে কোনো শব্দেতে যদি একার পাও তাহলে সেই সূত্রটা আমি বলি। যেমন একটা শব্দ লিখি শুভেচ্ছা, কি আছে, একটা একার আছে না? তাহলে তোমাকে বললো যে এই শব্দটা ভাঙলে কি পাবো, তাহলে মনে করবা যে প্রথম অংশে অ অথবা আ থাকবে, আর পরের অংশ রস্বই অথবা দীর্ঘই থাকবে। ভালো করে বুঝো, এই একারটার কারণে, এই একারটার যে বর্ণটা, তাহলে ভয়ের কোথায় আছে বলো দেখি? ভয়ের পরে কিন্তু একারটা আছে, তাই না? তাহলে আমি এই পর্যন্ত লিখি তালবস্য শস্য ভ, শুভ। শুভ লেখার পর আমি কি বললাম একটু আগে, যে কোনো একটু ফ্যানটা চালান। কোনো যদি বর্ণের সাথে কোনো কিছু না থাকে তাহলে কি আছে? অবশ্যই একটা অ আছে। তাহলে এই শুভের ভয়ের এখানে কি আছে? একটা অ আছে না? আর এইখানে একটা ইচ্ছা বসায় দাও, তাহলে শুভ যোগ ইচ্ছা, দেখো ওই অ আর এই যে রস্বই দুইটা মিলে একার হয়ে গেছে, শুভেচ্ছা। শুভ যোগ ইচ্ছা কি হয়ে যাচ্ছে? শুভেচ্ছা। তোমরা এটা বুঝতেছো কিনা একটু কমেন্ট করো তো আবার। এ খুব একটু জটিল টপিক, হ্যাঁ? এটা ভালো করে যে, মানে ভালো করে না বুঝলে একটু সমস্যা হয়ে যাবে। শুভেচ্ছা জানাও, শুভেচ্ছা। তাহলে কি বললাম? শুভ, এখানে একটা অ আছে আর এখানে রস্বই আছে, তাহলে দুইটা মিলে কি হয়ে যাচ্ছে? শুভেচ্ছা। এছাড়া আর এ কখনো গঠন করা যাবে না। ঠিক আছে? শুভেচ্ছা। অনেকেই নতুন করে জয়েন করতেছো, আবার হচ্ছে। আচ্ছা, এটা কে হচ্ছে? তানজিমুল হাসান, এ কোথায়? পীরগঞ্জ জেলা থেকে। সুদীপ্ত আমাদের নতুন লাইফে জয়েন করছে। যারা পরে লাইফে জয়েন করতেছে তারা হচ্ছে প্রথম থেকে, পরে ক্লাস লাইফটা শেষ করে প্রথম থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার রুলসটাতে যাই। ঠিক আছে? 3 নাম্বার রুলসটা যদি কখনো কোনো শব্দে, কোনো শব্দে যদি হচ্ছে ওকার, দেখো ওকার, যেমন একটা শব্দ আমি লিখিয়েছে সূর্যোদয়, তাহলে একটা ওকার আছে না এখানে, সূর্যোদয়। তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাবো দেখো? দন্ত স যোগ দীর্ঘ উ যোগ জ যোগ ও, ওতে হচ্ছে কি? ওকার। আচ্ছা, প্রথম থেকে ক্লাসটা পাইনি তাই কার কারণে বুঝতে পার একটু সমস্যা হবে, প্রথম থেকে এটা না দেখলে এটা একটু প্রবলেম হবে। ঠিক আছে? তুমি পরে ক্লাসটা আবার প্রথম থেকে দেখে নিও। ঠিক আছে? দেখো, তাহলে এই সূর্যোদয় ভাঙলে আমরা কি পাবো? দন্ত স যোগ দীর্ঘ উ, তারপর জ যোগ ও আছে, তাই না? তারপরে দেখো দ আছে, তারপরে দয়ের সাথে একটা অ আছে, তারপরে অন্তস্থ আছে, তারপরে শেষে একটা অ আছে কিন্তু। তাহলে ভাঙলে আমরা এইটা পাবো। তাহলে এখন দেখো, কোনো শব্দে আমি যদি বলছি যে কোনো শব্দে যদি ওকার পাও, ওকার, কোনো শব্দে যদি ওকার পাও, তাহলে এটার নিয়মটা হচ্ছে কি জানো? প্রথম অংশেই, এই যে যে বক্সটা, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ, এই প্রথম অংশে অবশ্যই অ অথবা আ থাকে, আর পরের অংশে কি থাকবে? রস্যৌ অথবা দীর্ঘৌ। যেমন দেখো, তাহলে আমরা সূর্য, এই সূর্য লিখলাম, তাহলে সূর্যকে আমরা কি ভাঙলে কি পাবো? তাহলে এখানে একটা অ আছে না? অ কিন্তু আছে, এই যে জয়ের সাথে কোনো কিছু নাই বিধে অ আছে। আর এই যে রস্য, উদয়ের রস্য, উদয়, তাহলে এই অ আর রস্য এই দুইটা মিলে ওকার হয়ে যাচ্ছে। তাহলে আমি ভাঙলায় যে সূর্য
এটা আবার ভালো করে লিখে দেই, কেমনে হচ্ছে এটা ভালো করে বুঝে দেই। দেখো সূর্যোদয়টা কেমন করে হয়েছে। প্রথমে এই সূর্য পর্যন্ত লিখছি তাই না, আর এইখানে যে অ আছে, এই যে এই জয়ের সাথে একটা অ আছে না, আর এইটা কি আছে, রস্যু আছে, এই দুইটা মিলে কি হয়? ওকার হয়। তাহলে এই যে ওকারটা করে দিলাম, সূর্য দ অন্তস্থ। আর বাকি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে ওকার হতে গেলে অবশ্যই কি হবে, প্রথম অংশে অ অথবা আ হবে, পরের অংশে অ অথবা আ হবে। ঠিক আছে, এছাড়া আর হচ্ছে কখনো করা যাবে না। এগুলো সব স্বরধ্বনি। দেখো এতক্ষণ থেকে যতগুলো আলোচনা হলো এগুলো কিন্তু সব স্বরবর্ণ, একটা কিন্তু ব্যঞ্জন বর্ণ পাইছি, পাই নাই কিন্তু। ঠিক আছে, এরপরে আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা একটু বলি। যদি কখনো কোনো শব্দে জফলা দেখো, যেমন একটা শব্দ আছে ইত্যাদি, আছে না, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদিকে যদি আমরা ভাঙ্গি তাহলে হচ্ছে একটা আছে ইতি যোগ আদি। তোমরা ইত্যাদি সবাই পছন্দ করো না, হানিফ সংকেতের বিখ্যাত ইত্যাদি। এবং অনেকে হচ্ছে এই ইত্যাদিকে নিয়ে ইত্যাদি হানিফ সংকেতের মতো হচ্ছে কি করে। তাহলে এই শব্দটা কেমন করে গঠিত হয়েছে এটা দেখো, খুব সোজা টপিক। যদি কখনো শব্দের শুরুতেই, যদি কখনো শব্দের শেষে, মানে প্রথম শব্দের শেষে যদি রস্যই থাকে, আর এর পরে যদি অ অথবা আ থাকে, তাহলে এটা জফলা করে দিতে হয়। ভালো করে বুঝো, এই জফলার নিয়মটা চল, জফলা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম অংশের শেষে রস্যই থাকবে, আর পরের অংশের শেষে অ অথবা আ থাকবে। এই দুইটা মিলে হচ্ছে কি হয়ে যাবে, জফলা হয়ে যাবে। তাহলে দেখো ইতিকে আমরা ভাঙলে কি পাবো, রস্যই ত, তারপরে শব্দের শেষে কি আছে, রস্যই আছে, তাহলে রস্যইটা আছে। আর আদির কি আছে, আ আছে। তাহলে এই রস্যই আর আ, এই দুইটা মিলে কি হবে, জফলা হয় না, একটু আগে বললাম জফলা হবে। তাহলে আমরা যদি এটাকে এখন লিখি, তাহলে রস্যই ত দুইটা লিখলাম, এরপরে কি আছে, জফলা। জফলা কেন হবে, এই যে এখানে রস্যই আর এখানে আ, এই দুইটা মিলে জফলা দিলাম, আর তারপরে আ আয় বসাইলাম, দয় রস্যই। ইতি যোগ আদি ইত্যাদি। ঠিক আছে, ইতি যোগ আদি ইত্যাদি। এ তোমরা কি বুঝতে পারতেছো কিনা বলো দেখি, আর একটু কমেন্ট করো তো। ভালো করে বোঝো, এটা কিন্তু খুব জটিল টপিক তো, এই জন্য হচ্ছে বারবার বলতেছি। সন্ধি এইখান থেকে এর পরে যেগুলো আছে এগুলো খুব সোজা রুলস, সেই এই সোজা রুলস অনুযায়ী আমরা আগাই নিব, কোনো সমস্যা নাই। তাহলে বর্ষা, নাজনীন বলতেছে হ্যাঁ বুঝতেছি, স্বপ্নের সেই মানুষটি বলতেছে বুঝতেছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আসলে এই সন্ধিতে খুব বেশি কথা বলা যায় না, বুঝছো। সন্ধি হচ্ছে খুব, মানে এটা বোরিং আর কি বলা যায়। কারণ হচ্ছে এখানে বেশি কিছু উদাহরণ, বেশি কিছু দেওয়া যায় না, বেশি কিছু হচ্ছে কিও করা যায় না। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমরা হচ্ছে পরের টপিকসে যাই। পরে যদি এখন দেখো কয়েকটা বলে শেষ করি, এইটা একটু আগাই নেই। যদি কখনো কোনো শব্দেই উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে যদি অয় উচ্চারণ পাও, অয়, মানে যেমন একটা শব্দ আছে নয়ন, এটা তোমাকে হচ্ছে বললো যে এইটা, এইটা হচ্ছে কোন সন্ধি, এই নয়নটাকে তোমাকে সন্ধি বিচ্ছেদ করতে বলছে। তাহলে এইটা কেমন করে হবে বলি, এটাকে আগে ভাঙ্গি। ন যোগ অ আছে, তাই না, একটু আগে বললাম। তাহলে অন্তস্তয়ের পরে একটা অবশ্যই অ আছে, তারপরে দন্ত নর পরে আর একটা কি আছে, অ আছে। তাহলে দেখো ন, অ, অন্তস্থ অ, দন্ত ন অ, এইটা তো আছে তাই না। তাহলে এইখানে দেখো এই উচ্চারণের সময় কিন্তু আমরা একটা, উচ্চারণের সময় আমরা কিন্তু একটা অয় উচ্চারণ পেয়েছি, অয়, নয়ন। ঠিক আছে, দেখো নয়ন। তাহলে এই অয়ে যদি কোনো উচ্চারণ পাও, তাহলে আমাদের সূত্রটা কি জানো, সূত্রটা হচ্ছে প্রথম অংশে
এই সন্ধির প্রথম অংশে একার থাকবে, আর পরের অংশে অ অথবা আ থাকবে। এই অংশে কি থাকবে? একার থাকবে, আর পরের অংশে কি থাকবে? অ অথবা আ থাকবে। তার মানে তাহলে কি, এই যে নয়ে বসাইলাম, তাইলে এই অংশে একার করে দাও, নে যোগ অন, এইটা মিলে কিন্তু নয়ন হলো। এই যে অয় একটা উচ্চারণ আছে না, এই অয় উচ্চারণের কারণে নে যোগ অন হয়ে যাচ্ছে নয়ন। উচ্চারণের সাথে সন্ধি কিন্তু হচ্ছে উচ্চারণের সাথে রিলেটেড, ঠিক আছে? এইটা যদি সন্ধির নিয়ম না হইতো তাহলে তোমার গানে বলা লাগতো কি জানো? বন্ধু আমার নেও নেরো কাজল। কারণ এই যে নয়ন, এটা গঠিত হয়েছে নে যোগ অন মিলে, কিন্তু আমরা নেয়ন না বলে কোনটা বলি? নয়ন বলি, অয় উচ্চারণ করি, ঠিক আছে? তাহলে এই রিলেটেড অনেকগুলো তোমাদের হচ্ছে উদাহরণ দেয়া আছে, তোমরা হচ্ছে এই স্বরসন্ধির এই বিষয়টা একটু দেখে নিও, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে ডিরেক্ট বিসর্গ সন্ধিতে চলে যাই, কারণ এগুলো হচ্ছে সবগুলো যদি আমি এখন ধরে ধরে আলোচনা সবগুলো করে দেই তাহলে হচ্ছে অনেক সময় লাগবে, ঠিক আছে? সন্ধির ক্লাস এমনিতে জটিল, বিসর্গ সন্ধিটা সহজভাবে শিখে দিই। দেখো, বিসর্গ সন্ধি কাকে বলে? শব্দের মাঝখানে সাধারণত বিসর্গ থাকে, এটাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন আমি একটা শব্দ বলি, একটা শব্দ হচ্ছে পুরস্কার, তোমাকে বলো যে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ এটা জানি হচ্ছে পয়স্কর পুরুষ, এই পুরো বিসর্গ যোগ কার, পুর বিসর্গ যোগ কার। এখন কেমনে হলো, তাই না? পুরস্কার পাইতে তো সবাই পছন্দ করো, তাই না? অনেকে গিফট, মানে গিফট যেটাকে বলি, মাঝে মধ্যে হচ্ছে আমাদের গিফট যদি পাওয়া যায়, যদি অপ্রত্যাশিত গিফট, সবাই আমাদের ভালো লাগে, তাই না? এবং যারা গার্লফ্রেন্ড আছে যাদের, তাদের গার্লফ্রেন্ডকে গিফট না দিলে নাকি প্রেমেই নাকি টিকে না। এটা শোনা কথা, বুঝতে পারছো? আমার এক বন্ধু বলছে যে তার গার্লফ্রেন্ডকে নাকি মাসে 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 হচ্ছে গিফট দিতে হয়, না হলে তার গার্লফ্রেন্ড রাগ করে, ঠিক আছে? হ্যাঁ, আদান প্রদান করা, বিভিন্ন জিনিস আদান প্রদান করা, এটা খারাপ না, ভালো। তাহলে এই যে বিসর্গ সন্ধিতে যেগুলো আছে, এই শব্দগুলো কিভাবে আমরা হচ্ছে করতে পারি? লেখো, আমি যেভাবে বলতেছি একটু লেখো, যে তিন স, তিন সরাও। দেখো, তিন স মানে তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, এর সাথে হচ্ছে র অথবা রেফ। আর যদি ওকার কোনো শব্দের মাঝখানে দেখো, আর তোমাকে যদি বলে যে এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে, তাহলে তুমি কি করবা জানো? এগুলার পরিবর্তে একটা বিসর্গ বসে দিবা। ভালো করে বুঝো, খুব সোজা। তিন সরাও, তিন তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, তিনটা কি আছে? স আছে না? এরপরে যদি র বা রেফ থাকে, আর যদি ওকার থাকে শব্দের মাঝখানে, তাহলে তুমি এটাকে কি করবা? বিসর্গতে রিপ্লেস করে দিলেই এটা সন্ধি হয়ে যাবে। কেমন করে? উদাহরণ দিলে বুঝতে পারবা। দেখো, আমি একটা শব্দ লিখলাম, যে হচ্ছে প্রথমে লিখছি না পুরস্কার, তাহলে তোমাকে বললো যে এই শব্দটা সন্ধি বিচ্ছেদ কি হবে? কি হবে সন্ধি বিচ্ছেদ? কেমন করে করবা? এই সন্ধি বিচ্ছেদটা হচ্ছে, দেখো, পরিষ্কার পু র আগে লেখো, তারপরে যুক্ত অবস্থা কি আছে? দন্তস্ব আছে না? এই দন্তস্বর জায়গায় হচ্ছে বিসর্গ করে দাও, আর এরপরে কয়কার কার র, পুরস্কার, সন্ধি বিচ্ছেদ কিন্তু শেষ, ঠিক আছে? তাহলে বিসর্গ সন্ধি হয়ে গেল। এরপর আরেকটা শব্দ আছে তস্কর, এই তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর, বুঝতে পেরেছো? তস্কর, তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে বিসর্গ সন্ধিতে নিয়ে যাই, তাহলে সূত্রটা হচ্ছে, এখানে দন্তস্বটা আছে না, এই দন্তস্বর জায়গায় একটা বিসর্গ করে দিব। তাহলে প্রথমে ত বসাও, তারপরে কি আছে? বিসর্গ আছে, ত বিসর্গ যোগ কর, হয়ে গেল কি? তস্কর। তাহলে আরো কয়েকটা উদাহরণ বলি, যেমন হচ্ছে এই যে র বা রেফ যদি থাকে, তাহলে এটা বিসর্গ কেমন করে করতে হবে?
যেমন আশীর্বাদ একটা শব্দ আছে, আশীর্বাদ। তোমাকে শব্দটা দিয়ে বললো যে এটা সন্ধি বিচ্ছেদ করো। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি, তালবস্য মূর্ধন্য ষ দন্ত স যদি শব্দের মাঝখানে যুক্ত অবস্থায় থাকে, বা র অথবা রেফ যদি থাকে, বা ওকার থাকে, তাহলে ওই অংশটাতে শুধুমাত্র বিসর্গ করে দিলে, আর আগে পিছে যা আছে তা লিখে দিলেই এনাফ হয়ে গেছে। তাহলে আশীর্বাদ এটাকে আমরা লিখি আ তালবা শয় দীর্ঘই, আশি। তারপরে যে রেফটা আছে না, এই রেফটা এই বিসর্গ করে দাও, আশি যোগ বাদ, হয়ে গেল কি আশির বাদ। তোমরা এই বিসর্গ সন্ধিটা বুঝতেছো কিনা একটু কমেন্ট করো তো। বিসর্গ সন্ধিটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, বুঝতেছো কিনা একটু কমেন্ট করো, আমি একটু দেখি, এরপরে আমি ধরবো। হ্যাঁ আচ্ছা, সুদীপ্ত বলছে পারবে, গুড। তাহলে এই রুলস অনুযায়ী পারবা না, খুব সোজা। আচ্ছা এত ক্লিয়ার করে বুঝাই দেন ভাইয়া, আর একটু ক্লিয়ার করে আচ্ছা বুঝাই দিচ্ছি আবার, সমস্যা নাই ভাই, কাইন্ডলি আর একবার বুঝান। আচ্ছা আবার বুঝাচ্ছি, দেখো বিসর্গ সন্ধিতে, বিসর্গ সন্ধি মানে কি, যে সন্ধিটার ভিতরে বিসর্গ থাকে, কি থাকে, বিসর্গ থাকে। কিছু কিছু শব্দতে দেখবা যে হচ্ছে এই বিসর্গ থাকে, সেই বিসর্গ সন্ধিটা কেমন করে করতে হবে। যেমন একটা শব্দ আমি বলি, নিরাকার, তোমাকে বললো এইটার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। আরেকটা শব্দ বললো হচ্ছে দুষ্কর, তোমাকে বললো যে সন্ধি বিচ্ছেদ করো, শব্দ কিন্তু দেয়া আছে, কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে বলতেছে তোমাকে, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ করতে বলতেছে। তাহলে কেমনে তুমি এটা সন্ধি বিচ্ছেদ করবা। সোজা টপিকটা হচ্ছে দেখো, এটা এটা কিন্তু বিসর্গ সন্ধির অন্তর্ভুক্ত, হ্যাঁ। এই দেখো শব্দের মাঝখানে কি আছে, একটা র আছে না, এখানে শব্দের মাঝখানে কি আছে, একটা মূর্ধন্য ষ আছে না। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি জানো, তিন স রা ও, মানে তিন সর মানে তিন স, একটা হচ্ছে তালবস্য, একটা হচ্ছে মূর্ধন্য ষ, একটা হচ্ছে দন্ত স। শব্দের মাঝখানে যদি তালবস্য মূর্ধন্য ষ এবং দন্ত স থাকেই যুক্ত অবস্থায়, আর এরপরে আরো যদি বর্ণ থাকে, র থাকতে পারে অথবা রেফ যদি থাকে আর ওকার যদি থাকে, তাহলে সেটাতে বিসর্গ করে দিলেই বিসর্গ সন্ধি শেষ। তাহলে দেখো নিরাকার শব্দটাকে তোমাকে বললো যে কি সন্ধি বিচ্ছেদ করো, তাহলে দেখো তো শব্দের মাঝখানে একটা র আছে কিনা, আছে, এই যে নিরাকার র আছে, তার মানে আমরা কি বলছি, যদি র থাকে তাহলে সেই জায়গাটাতে বিসর্গ করে দিব। তাহলে নি, রয়ের জায়গায় কি আছে, বিসর্গ করে দাও, তারপরে একটা আকার আছে না, এই আকার দাও আ, তারপরে কায়কার কার রকার, নি যোগ আকার হয়ে গেল কি নিরাকার, নি যোগ আকার হয়ে গেছে নিরাকার। তাহলে এটা বিসর্গ সন্ধি হয়ে গেল, ঠিক আছে। এরপর আরেকটা শব্দ আছে দুষ্কর, তোমাকে বললো যে এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে। দুষ্কর তো চেনো নাকি, দুষ্কর মানে হচ্ছে সহজে যেটা পাওয়া যায় না, ঠিক আছে। অনেক সুন্দরী মেয়ের আমরা বলতে পারি যে সুন্দরী মেয়ের হচ্ছে মন হচ্ছে দুষ্কর, পাওয়া মন পাওয়া দুষ্কর, হ্যাঁ। তাহলে এই দুষ্কর শব্দটা যদি তোমাকে ভাঙতে বলে তাহলে কিভাবে ভাঙবা, তাহলে প্রথমে লেখো, আমি কি বলছি যে যে শব্দের মাঝখানে তালবস্য মূর্ধন্য ষ বা দন্তস্ব থাকে, অথবা যদি র অথবা রেফ থাকে, আর অথবা যদি ওকার থাকে, তাহলে ওই অংশটাতে শুধুমাত্র বিসর্গ দিলে বিসর্গ সন্ধি শেষ। তাহলে এখন দেখো এই দুষ্কর শব্দটাকে আমরা বলি দুষ্কর, দু লিখলাম, তারপরে কি আছে মূর্ধন্য ষ আছে না, তাহলে ওই জায়গাটাতে বিসর্গ দাও, দু বিসর্গ যোগ, তারপরে ক আছে না, ক, এই ক বসাও, আর একটা কি আছে র আছে, তাহলে দু বিসর্গ যোগ কর, কি হয়ে যাচ্ছে দুষ্কর, দু বিসর্গ যোগ কর হয়ে যাচ্ছে দুষ্কর। এই পর্যন্ত বুঝছো কিনা, এখন তো কেউ দেখাও যাচ্ছে না। আচ্ছা আরেকটা বলে এটা এটা একটু শেষ করে দেই। আরেকটা হচ্ছে তপবন, একটা শব্দ হচ্ছে তপবন, এটা লিখি,
এই শব্দটা হচ্ছে কি তপ বন। তোমাকে বললো যে সন্ধি বিচ্ছেদ করেন, তাহলে সন্ধি বিচ্ছেদটা কেমন করে করতে হবে? আগে তয়ে বসাইলাম, তাহলে আমাদের সূত্র অনুযায়ী ওকার যদি থাকেই, কোনো শব্দের মাঝখানে যদি ওকার থাকে, তাহলে ওই জায়গাটাতে কি করতে হবে? ওকার করে ওকারের জায়গায় বিসর্গ দিতে হবে। তাহলে আগে পটা বসাও, তপ, তাহলে একটা ওকার আছে না এখানে, এই যে ওকারটা, এই ওকারের জায়গায় রস্যও বসাও, তারপরে ব দন্তন্য, এটা মানে চার শেষ। তাহলে কেমন করে হয়েছে এটা আমি ভেঙে এটা লাস্টে বলি, যে তপবনকে আমরা ভাঙে পাবো কি জানো? ত, তারপরে আছে প, এরপরে কিন্তু একটা ও আছে, তারপরে ব, তারপরে আছে দন্ত ন। ঠিক আছে? তাহলে এই যে ওটা আছে, এই ওটার জায়গায় তোমাকে বিসর্গ বসাইতে হবে। এই যে ওকারের ও, এখানে আমি বিসর্গ বসাইলাম, তাহলে কি হবে? তপ যোগ বন হয়ে গেল কি? তপ বন। তাহলে এইরকম যদি কখনো আসে, শব্দের মাঝখানে যদি তালবস্য, মূর্ধন্যস্য বা দন্তস্য, অথবা র, অথবা রেফ, আর যদি ওকার দেখো, তাহলে ওই জায়গাটাতে বিসর্গ করে দিলেই আমাদের বিসর্গ সন্ধির কাজ শেষ। ঠিক আছে? এখন অনেকগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তাহলে মনোযোগ যদি আমরা বলি, মনোযোগ এটা কেমনে হয় বলো দেখি? দেখো মনোযোগ, এটাকে আমি ভাঙলে আমি কি পাবো দেখো দেখি? ম দন্ত ন পাবো, তাই না? এটা ম, আচ্ছা আবার একটু লিখি। মনোযোগ, তাহলে এই যে ওকার আছে তাই না, দেখো তাহলে ভাঙলে আমরা কি ম যোগ ন যোগ ও আছে, ঠিক আছে না? তারপরে জ যোগ ও যোগ গ, তাহলে এই যে ওকারটা দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট। দুই জায়গায় কিন্তু ওকার আছে, এখন কোন জায়গায় তুমি ভাঙবা? একটা জিনিস মনে রাখবা, সন্ধি বিচ্ছেদ করার সময় প্রথম অংশেও, মানে এই পাশের অংশ এবং এই পাশের অংশ, অবশ্যই অর্থগত কিছু শব্দ থাকবে, মানে অর্থেও যেন প্রকাশ পায়, এরকম অর্থবোধক শব্দ বসাইতে হবে। তাহলে প্রথমে ম বসাও, তারপর ন বসাও, এই যে ওকার আছে না একটা, এই ওকারটার কারণে এখানে একটা বিসর্গ দাও, তারপরে জগজ্জ গ, মনোযোগ, বিসর্গ যোগ যোগ হয়ে গেল মনোযোগ। আচ্ছা এই বিসর্গ সন্ধিটা এই কয়েকটা বুঝছো কিনা, আর একটু কমেন্ট করো তো দেখি। সাউন্ড আসতেছে এখন? ওটা কি হয়েছে দেখি এখানে একটু। ও আচ্ছা। হুম হুম। ও এটা কি সামনে চলে এসছে? ও এটা কি হয়ে যাচ্ছে নাকি? না এটাতে অবশ্য ওই কি এটা আছে তো ওই জন্য। তাহলে আমরা মোটামুটি স্বরসন্ধির একটু আলোচনা প্রায় শিখলাম, হ্যাঁ। এরপরে ব্যঞ্জন কি বিসর্গ সন্ধিটা হলো। তাহলে বিসর্গ সন্ধিটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি শব্দের মাঝখানে তালবস্য, মূর্ধন্যস্য অথবা দন্তস্য থাকেই, অথবা র, অথবা ওকার থাকেই, তাহলে ওই জায়গায় বিসর্গ সন্ধি করে দিলে আমাদের বিসর্গ সন্ধি শেষ। দেখি কমেন্ট কি দেখা যাচ্ছে? আচ্ছা এরপরে আর একটু আলোচনা করে আমি হচ্ছে ব্যঞ্জন সন্ধিটা একটু শেষ করে দিব, ঠিক আছে? এই ব্যঞ্জন সন্ধি হচ্ছে, দেখো ব্যঞ্জন সন্ধি,
একটা সূত্র লেখে না, আমি হচ্ছে সবগুলা ধরে ধরে পড়াচ্ছি না, কোন শব্দের মাঝখানে দেখো, কোন শব্দের মাঝখানে যদি এই কয়েকটা বর্ণ থাকে, একটা লেখো, ডন দা জিতে চলে। ডন সিনেমা আছে না, ডন কো পাকড়ানা মুশকিল নেই নামুমকিন হে। হ্যাঁ হ্যাঁ, শাহরুখ খানের সিনেমা। তাহলে এই যে ডনকে কখনো পাকড়াও করা যায় না, সে সবসময় জিতে চলে। এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে এই ব্যঞ্জন সন্ধির কিছু রুলস আমরা শেষ করতে পারবো। কেমন করে হচ্ছে দেখো, যদি কখনো কোনো বর্ণে কোনো শব্দের মাঝখানে ড দেখো, তারপর দন্ত ন দেখো, অথবা দ দেখো, অথবা বর্গীয় জ ত, তারপর চ অথবা ল যদি দেখো, তাহলে ওই জায়গাটাতে হচ্ছে তোমরা এই যে ত অথবা দ করে দিলেই এই সন্ধিটা শেষ হবে। এই তটাকে আমরা হচ্ছে খণ্ড ত দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারি, ঠিক আছে? ডন্দা জিতে চলে। আমি হচ্ছে উদাহরণগুলো দিলে এটা বুঝতে পারবো আর কি। যদি কোনো শব্দের মাঝখানে কি বলছি, এই ড যদি থাকে ড, তারপরে কি আছে দন্ত ন, তারপরে কি আছে দ, এগুলো যদি থাকে তাহলে ওই ওই অংশে হচ্ছে শুধুমাত্র বিসর্গ করে দিলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি হয়ে যাবে। যেমন একটা শব্দ আমি বলি উল্লাস, দেখো তো এই শব্দের মাঝখানে একটা ল আছে কিনা। তাহলে এইটাকে যদি তোমাকে সন্ধি বিচ্ছেদ করতে বলে, তাহলে কি বলবা, এই যে লয়ের জায়গায় তুমি হচ্ছে একটা খণ্ড ত করে দিবে, এই যে ত করে দিবা। তাহলে কি হবে, রস্য বসালে এই লয়ের জায়গায় কি হবে, খণ্ড ত করে দিলাম। উত যোগ লয় কাল্লা দন্তস্ব হয়ে গেল উল্লাস। কি বলছে ভালো করে বুঝো, ড দন্তন্য দ, তারপরে বর্গীয় জ ত, এগুলো যদি শব্দের মাঝখানে থাকে, তাহলে ওই অংশে কি করে দিবা, আপাতত খণ্ডত করে দাও, খণ্ডত অথবা দ। খণ্ডত তো সবচেয়ে বেশি আসে, ঠিক আছে, অথবা দ। এখন কোথায় খণ্ডত করে দিবা আর কোথায় দ করে দিবা সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে উদ যোগ লাস হয়ে গেল কি উল্লাস। হ্যাঁ, তারপরে যদি এখন বলা হয় চলচ্চিত্র, একটা শব্দ আছে না চলচ্চিত্র, সিনেমা, চলচ্চিত্র, এই শব্দটাকে তোমাকে যদি এখন যদি বলে যে এটা ভাঙ্গেন, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হচ্ছে, এই যে চ আছে না শব্দের মাঝখানে, তাহলে এই চ এর জায়গাটাতে একটা খণ্ডতা করে দিবা। তাহলে প্রথমে লেখো চ, তারপরে কি লিখলাম ল, তারপরে এই যে চ আছে না, এই চ এর জায়গায় খণ্ডতা করে দিলাম, যোগ এই পরের যে অংশটা, এই চিত্র, চলত যোগ চিত্র, চলচ্চিত্র, ঠিক আছে। তাহলে দ্বন্দ্বা জিতে চলে, এই যে কয়টা বর্ণ আছে এই বর্ণগুলো যদি শব্দের মাঝখানে পাও, তাহলে সেই শব্দের ওই বর্ণটার জায়গায় খণ্ডতা করে দিলেই সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি হয়ে যাচ্ছে। এটাতে অসংখ্য উদাহরণ আছে, বুঝতে পেরেছো? তাহলে আরেকটা শব্দ বলি, ওটা কি কমেন্ট দেখা যাচ্ছে? শোনো, সন্ধিটা কিন্তু একটা জটিল টপিক, ঠিক আছে। এটা খুব ভালো করে মন দিয়ে না বুঝলেই এটাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন আমি কি বললাম, আবারও বলতেছি, কোন শব্দের মাঝখানে যে ড, তারপরে দন্ত ন, তারপরে দ, অথবা হচ্ছে বর্গীয় জ, অথবা ত, অথবা চ, অথবা ল যদি থাকে, তাহলে এই যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর জায়গায় শুধুমাত্র এই খণ্ড তটা বসাইলেই হচ্ছে সেই সন্ধিটা শেষ। যেমন আরেকটা শব্দ আমরা বলি, বিপজ্জনক একটা শব্দ আছে, এটা কিন্তু 9-10 বই থেকে আমি ডিরেক্ট পড়াচ্ছি, ঠিক আছে। বিপদ জ, সরি, বিপজ্জনক, ঠিক আছে, বিপজ্জনক। এই বিপজ্জনক শব্দটা তোমাকে বললো যে এটা ভাঙেন, ভাঙলে কি পাবা, প্রথমে লেখো বয়স্কের বি, তারপরে প, তারপরে দেখো জ আছে না, এই জয়ের জায়গায় কি হবে, একটা দ করে দাও।
খণ্ডত অথবা দ যে কোনো একটা, কারণ খণ্ডত দিলে কিন্তু শব্দটা মিলে না, তাহলে কি করে দিতে হবে, দ করে দাও, দ। তারপরে জনকের জ ন ক, বিপদ যোগ জনক, বিপজ্জনক। কি বলছে এটারে? ডন বেহেঙ্গে জোন, জন দা ডন। ওরে বাবা, তাহলে ডন কো পাকড়ানা মুশকিল নেই নামুনকিন হে নাকি? তাহলে ওই ওই জায়গায়, ওই জায়গায় সাধারণত খণ্ডত অথবা দ, কোথায় দ দিতে হবে কোথায় খণ্ডত দিতে হবে সেটা হচ্ছে তোমার এই শব্দটা দেখবা, বিপদ। আমরা কি বিপদকে কখনো খণ্ডত দিয়ে লিখি? লিখি না তো। কি দিয়ে লিখি আমরা? বিপদ কিন্তু আমরা দ দিয়ে লিখি, এই জন্য দ দিয়ে লিখতে লিখতে হবে, ঠিক আছে? এই দুই অংশে অবশ্যই হচ্ছে এমন একটা শব্দ লিখতে হবে যে শব্দটার অর্থ আছে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা মোটামুটি হচ্ছে এই ব্যঞ্জন সন্ধির অনেকগুলো রুল শেষ করতে পারবো। দেখি সামনে অবস্থা এখন। আচ্ছা, ত কোথায় বসাবো ভাইয়া? খণ্ডত বসাবে কোথায় জানো? আচ্ছা, এটা হচ্ছে নাইমুর রহমান জীবন। তারপরে এটাকে, এটা হচ্ছে জুবাইদ হাসান বলছে হুম, ডন ডন দা জিতে চলে না? তাহলে আবার আবার এইটা একটু ইয়ে করে আরেকটা টপিক, আরেকটা রুলস পরে আমরা মোটামুটি হচ্ছে এই সন্ধিটা একটু আলোচনাটা আগাই নিব। তোমরা বই যদি সাথে থাকে, বুঝছো, বই সাথে থাকলে আমার জন্য সবচেয়ে সুবিধা হয়। সহজে তো আছে ভাইয়া, কে বলছে সুদীপ্ত জটিল বইলা ভয় দেখেন কেন? জটিল আমি তো সহজ করে পড়াচ্ছি বিধায় সহজ লাগতেছে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু জটিল হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে খুব সহজ ভাবেই পড়াচ্ছি। আবার এই টপিকটা আবার বুঝাই। দ্বন্দ্বা জিতে চলে, খণ্ডত অথবা দ। তাহলে কখনো যদি শব্দের মাঝখানে ড, দন্তন্য ন অথবা দ, বর্গীয় জ অথবা ত, চ অথবা ল এগুলো যদি থাকে, সেখানে শুধুমাত্র খণ্ডত অথবা দ, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলে হবে। কোথায় খণ্ডত দিবে কোথায় দ দিবা, এটা একটু ক্লিয়ার করে নেই। তোমরা মনে রাখবা যে এই শব্দটা যখন তুমি লিখবা, এই প্রথম অংশে যে শব্দটা লিখবা আর পরের অংশে যে শব্দটা লিখবা, সেই শব্দটা থেকে ত, খণ্ডত দিলে কি সেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, নাকি দ দিলে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, এই সেন্সটা তোমার ভাইয়া কাজে লাগাইতে হবে, ঠিক আছে? যেমন একটু আগে বললাম, দেখো, উল্লাস, তাহলে এটাতে অবশ্যই দেখো রস্যও লেখো, এই যে লয়ের জায়গায় কি লিখবা, খণ্ডত লেখো উত, আর এরপরে লয়কার লা, দন্তস্ব, ঠিক আছে? উল্লাস হয়ে গেল। আর একটা শব্দ আছে বিপজ্জনক, তাহলে দেখো এই যে লয়ের কারণে আমি এখানে খণ্ডত বসাইছি, এই আমার সূত্র অনুযায়ী খণ্ডত। হুম। এখন একটা শব্দ হচ্ছে বিপজ্জনক, বিপজ্জনক। তাহলে এখন তো দেখি এটা ভাঙ্গি আমরা। তাহলে প্রথম অংশে আমরা ভাঙ্গি, বয়স্কের বি লিখলাম, প, এরপরে বর্গীয় জ আছে, এই বর্গীয় জ তো এখানে আমাদের সূত্রতে আছে তাই না? তাহলে আমাদের দ অথবা খণ্ডত যে কোনো একটা বসাতে হবে। তাহলে অবশ্যই আমাদের এখানে তো খণ্ডত বসালে হয় না, বিপদ কি খণ্ডত বানান নাকি দ দিয়ে? দ। তাহলে এই যে দ বসাইলাম, যোগ এই বাকি যা অংশ আছে তাই, জ ন ক, বিপদ যোগ জনক হয়ে গেল কি, বিপদ জনক। এইটা বুঝছো কিনা, এই সূত্রটা বুঝছো কিনা বলো দেখি। তাহলে এই যে একটা শব্দ, এইটা এই শব্দ বলেই শেষ করি। একটা শব্দ আছে উড্ডিন, তাহলে দেখো প্রথমে কি রস্য বসাও, তাহলে ড আছে না, ড এর জায়গায় খণ্ডত বসাও, দ তো বসানো যায় না, উত যোগ ডয় দীর্ঘি দন্ত ন, উড্ডিন, উত যোগ ডিন, উড্ডিন। তাহলে একটা সূত্র দিয়ে তোমার এখানে 7টা ব্যঞ্জন সন্ধি, 7টা রুল শেষ হয়ে গেছে।
আচ্ছা, আমার 20 বছরের অভিজ্ঞতা, কি লিখছো এটা? 20 বছরের কিসের অভিজ্ঞতা রে তোর? সালমান, সালমান আহমেদ। আচ্ছা, জুবাইদ বলছে বুঝছি, নাইমুর রহমান বুঝছি, সুদীপ তো আবার তো বললাম এই যে উড্ডিন বানানটা, তাহলে এইখানে ড আছে, ড এর কারণে এই যে খণ্ডত দাও, যোগ ডয় দীর্ঘী দন্ত ন। ঠিক আছে, উদ যোগ ডিন, উড্ডিন। একটু সিনসিয়ারলি থাকলে এই এই অংশটা সহজে বুঝতে পারবা। ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলে এটা শেষ করি, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট টপিক, একসাথে 7-8টা রুল শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আবার বলি, কোনো শব্দের মাঝখানে যদি ড থাকে, ন থাকে, অথবা দ থাকে, বর্গীয় জ থাকে অথবা ত থাকে, অথবা চ থাকে অথবা ল থাকে, যুক্ত ব্যঞ্জন আকারে, তাহলে ওই জায়গায় খণ্ডত অথবা দ করে দিলেই আমাদের এই সন্ধিটা শেষ। তাহলে যদি বলা হয় উল্লাস, তাহলে আমাদের কি লিখতে হবে? লয়ের কারণে খণ্ডত, প্রথমে রস্য বসাও, তাহলে ল আছে না, প্রথম লটা, প্রথম লটার এখানে বসাইলাম, আর পরের অংশ বসাও, উত যোগ লাস, উল্লাস। ঠিক আছে। আপাতত এই পর্যন্তই, যদি কেউ বুঝতে না পারো তাহলে লেকচারটা হচ্ছে ক্লাস শেষ করার পরে আরেকটু দেখে নিও, তাহলে মোটামুটি এটা শেষ হবে। ঠিক আছে। আরেকটা রুলস বলে আমরা মোটামুটি হচ্ছে ক্লাসটা একটু আগে নিয়ে যাই। দেখো, কখনো কোনো শব্দে যদি ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম বা অনুস্বর যদি থাকে, কি বলছি, উ, আচ্ছা মটা লেখার দরকার নাই, কোন শব্দ যদি উ, মূর্ধন্য, দন্তন্য বা অনুস্বর যদি দেখো, তাহলে ওই জায়গাটাতে হচ্ছে তুমি ম করে দিবা। কোন শব্দের মাঝখানে যদি কি থাকে, অনুস্বর, মূর্ধন্য, দন্তন্য অথবা ম, আহ, এ, দন্তন্য, মূর্ধন্য, আরেকটা আছে ইউ, ইউ, এগুলো যদি থাকে তাহলে কি করে দিবা? ম করে দিবা। এটাকে নাসিক্য বর্ণ বলা হয়। বুঝতে পেরেছো? তোমরা বর্গগুলা, ওই যে একটা চার্ট আছে না, যে হচ্ছে এই যে এইভাবে 25টা বর্ণ লিখতে হয়, ক, খ, গ, ঘ, ঙ, এইভাবে। ঠিক আছে। তারপরে কি আছে, ক, তারপরে হচ্ছে চ, স, বর্গীয় জ, ঝ, ইয়, তারপরে কি আছে জানো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এরপর হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য। আর এর পরেরটা হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই দেখো, এই শেষের যে এখানে কটা আছে, উ, শেষে দেখো একটা উ আছে, তারপরে কি আছে, ইউ, তারপরে মূর্ধন্য, তারপরে দন্তন্য, তারপরে ম। এই যে 5টা বর্ণ যদি কখনো থাকেই, তাহলে এই 5টা বর্ণের পরিবর্তেই ম বসাই দিলে আমাদের এই সন্ধিটা শেষ। উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন একটা শব্দ আছে সংলাপ, আছে না, সংলাপ। আমি তোমাকে বললো যে এইটা এই সংলাপটা তোমাকে সন্ধি বিচ্ছেদ করো, তাহলে অনুস্বর আছে না, তাহলে অনুস্বরের জায়গায় আমি কি বলছি, ম বসিয়ে দিতে হবে। তাহলে প্রথমে দেখো দন্ত স বসাও, তারপরে কি আছে অনুস্বর, অনুস্বর জায়গায় কি বসাবা, ম বসাও, তাহলে সম যোগ লয়কাল্লা প, শেষ সন্ধি। সম যোগ লাভ কি হয়ে গেল, সংলাপ। তাহলে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং হচ্ছে ম, মও থাকতে পারে। ঠিক আছে। একটা সম্মান নামে একটা শব্দ আছে না, সম্মান, তাহলে ওই একই রকম, ম তো আছে, ময়ের জায়গায় ময়ে বসাও, সম্মান। তাহলে প্রথমে দন্ত স বসাও, তাহলে ম আছে না, এই ময়ের জায়গায় তো ময়ে বসাইতে হবে, তাই না, ম বসাইলাম, এখানে মটাও লিখি, তাহলে সম
যোগ ময়কার মা দন্তন্য সম্মান। তাহলে ইও ইও মূর্ধন্য দন্তন্য অনুস্বার এবং ম এটা যদি থাকে তাহলে এইটার পরিবর্তে আমাদের ম বসাইলেই হবে। আরো কয়েকটা উদাহরণ দেয় তাহলে এটা মোটামুটি তোমাদের এটা ক্লিয়ার হবে। তাহলে একটা শব্দ লিখে আছে, ভয়ঙ্কর নামে একটা শব্দ আছে না, ভয়ঙ্কর। তোমাকে এখন বললো যে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে। সোজাভাবে করা যায় কেমন দেখো, ভয়ে বসাও, তারপর অনুস্বর বসাও, অন্তস্থ বসাও, তারপর অনুস্বরের কারণে কি বলছিলাম, ম বসাইতে হবে না? তাহলে ম বসাও, ভয়ম যোগ কর হয়ে গেল কি ভয়ঙ্কর। ভয়ম যোগ কর হয়ে গেল কি ভয়ঙ্কর। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ লিখি হচ্ছে সঞ্চয়। এই শব্দটা লিখে দেখো, প্লাস চ আছে কিন্তু এখানে, বুঝতে পেরেছো? সঞ্চয়। তাহলে প্রথমে দন্ত স বসাও, তারপরে কি আছে এখানে বলো তো, মূর্ধন্য আছে না? এই মূর্ধন্যর কারণে কি বসাবে, ম বসাও, সম যোগ চয়। সমযোগ চয় হয়ে গেল কি সঞ্চয়। ইউ আছে এখানে না, এবং মূর্ধন্য আছে, প্রথম যেটা আছে সেটাকে ধরতে হবে। সমযোগ চয় কি হয়ে গেল, সঞ্চয়। লেখাগুলো এত সুন্দর, লেখা সুন্দর নাকি হচ্ছে বুঝতে পারতেছে না? প্যারা নাই, চিল, বুঝছি। আচ্ছা, এখন এই টপিকটা এই যেটা পড়াইলাম এখন যেটা, সেটা তোমরা বুঝছো কিনা বলো দেখি, একটু কমেন্ট করো তো, যে যে টপিকটা এখন পড়াইলাম, যে ভাইয়া আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। না, এটা আচ্ছা, এটা পরে আবার লিখে লিখে কে করো। দেখো, আমার এই সূত্রটা আবার আবার আমি পড়াচ্ছি, দেখো। যদি কখনো কোনো শব্দের মাঝখানে, দেখো, কোনো শব্দের মাঝখানে যদি উঁ, ইউ, তারপরে মূর্ধন্য অথবা দন্ত ন অথবা ম অথবা যদি অনুস্বর থাকে, তাহলে এই বর্ণগুলোর পরিবর্তে ওই জায়গাটাতে আমরা ম করে দিব। ম কিন্তু আছে, ময়ের জায়গায় ময়ে বসাবে, কোনো সমস্যা নেই। এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ, হ্যাঁ। তাহলে উদাহরণ আবার বলি, যেমন একটা শব্দ হচ্ছে কি সন্ন্যাস, সন্ন্যাস। তাহলে এখন দেখো তো, দন্তন্য আছে না যুক্ত অবস্থায়, তাহলে এই জায়গাটাতে, এই নয়ের জায়গাটাতে ম বসাও, সম যোগ ন্যাস হয়ে গেল সন্ন্যাস। ঠিক আছে, আর এটা কঠিন শব্দ হয়ে যাচ্ছে, সহজ শব্দ বলি। ভাইয়া, ম এর নিচে ওই চিহ্নটার নাম কি? আচ্ছা, ওইটা চিহ্নটা কেন জানো? ওই চিহ্নটা মানে ওখানে ম শুধু আছে, ওখানে ময়ের সাথে যে অটা থাকে সেটা ওখানে নাই, শুধুমাত্র ম আছে ওখানে, এইটা খুব ইম্পর্টেন্ট। ওটাকে বলে হসন্ত, ওটাকে বলে হসন্ত। তাই একটু আগে বললাম সংলাপ, সং লয়কাল্লা প। তাহলে এখন এটা কেমনে হয় দেখো,
অনুস্বর আছে না, প্রথমে দন্ত স বসাও। তাহলে আমি কি বলছি, ইয় মূর্ধন্য দন্ত ন ম যদি শব্দের মাঝখানে থাকে, তাহলে ওই জায়গাটায় ম বসাইতে হবে। তাহলে এখানে অনুস্বর আছে, ওই জায়গায় ম বসাইলাম। তারপর যোগ চিহ্ন দিলাম, লয়কাল্লা প, সংযোগ লাভ, কি হয়ে গেল, সংলাপ। এখন আরেকটা শব্দ তোমাদের বলি, সন্ধি যে পড়াচ্ছি না, এই সন্ধিটা সন্ধি বিচ্ছেদ এখন করো। যে সূত্রটা পড়ালাম ওই সূত্র অনুযায়ী করতে পারো কিনা দেখো দেখি, ওই অনুযায়ী সন্ধি পড়াচ্ছি, সন্ধির সন্ধি বিচ্ছেদ কি হবে। আমি সহজ করে দিই, প্রথমে দন্ত স বসাও। তারপরে কি আছে বলো তো, কি আছে বলো তো, ন আছে না। তাহলে ন থাকলে আমরা সূত্র অনুযায়ী কি আছে, ম বসাইতে হবে। তাহলে নয়ের কারণে ম বসাইলাম, সম যোগ এই যে পরের যে ধয় রস্যই সেটাকে বসাইলাম, সম যোগ ধি। এটা ভেঙে আমি করি, তাহলে বুঝতে পারবা। সন্ধি দন্ত স যোগ, তারপরে ন আছে কিন্তু, ঠিক আছে। তারপরে কি আছে, ধ আছে, তারপরে রস্যই আছে। দন্ত স এর পরে কি আছে, ন আছে, তারপরে ধ আছে, তারপরে কি আছে, রস্যই আছে। তাহলে এই দন্ত স বসাইলাম। এই নয়ের কারণে, নয়ের কারণে কি বসেছে, এই যে নটা আছে বিধায় এটা ম বসছে, ম বসাইলাম, ঠিক আছে, নয়ের কারণে ম, সূত্র অনুযায়ী। তাহলে সমযোগ, তাহলে ধ বসাইলাম, এর পরে হচ্ছে এই যে রস্যই, এই যে রস্যই একটা, সমযোগ ধি, সন্ধি, সমযোগ ধি, সন্ধি। এটা বুঝছো কিনা, সন্ধির সন্ধি বিচ্ছেদটা বুঝছো কিনা বলো দেখি, কমেন্ট করো দেখি। হুম, সালমান আহমেদ বলছে বুঝছি, জুবাইর আগে তো বলছে বুঝছি। এইভাবে যে টেকনিক গুলা দিলাম, ঠিক আছে, এখানে অনেকগুলো উদাহরণ হবে, প্রায় এই যে যেটা বললাম এর আগে যেটা বলছিলাম, ওটাতে 200-300 উদাহরণ হবে, এইটাতেও 200-300 উদাহরণ বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, এটা কি, এটা অফ করেন তো। আচ্ছা, এটা যে কি আলোচনা করতে বলছিলাম একটা, আচ্ছা, সালমান আহমেদ বলছে ক্লিয়ার, বুঝছি। ঠিক আছে, তোমরা হচ্ছে একটা কাজ করো, তোমরা এই যে ক্লাসটা যেভাবে পড়াইলাম না, দেখছি ওটা, যে ক্লাসটা যেভাবে পড়াইলাম সেই ক্লাসটা তোমরা একটা কাজ করবা, এটা হচ্ছে 2-3 বার আবার দেখবা, ঠিক আছে। দেখে দেখে এই হিসাবে করলে মোটামুটি হবে। আর যে কটা রুলস পড়াইছি এগুলোর মধ্যে 100% পরীক্ষা থাকবে, কারণ এগুলো থেকে বারবার করে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা রুলসে আপাতত আমরা তাহলে সন্ধির বিষয়টা আলোচনা শেষ করি। আরেকটা জন্য কি টপিক ছিল হোয়াটসঅ্যাপে যে বললেন, আমার এখানে তো নাই, এটা তো আলাদা। আচ্ছা আচ্ছা, হোক। ও আচ্ছা, একটু আগে মনে হয় সাউন্ড অফ ছিল, আবারও বলি। এই সংখ্যা নামে, এই সংখ্যা, এটা একটা কুইজ তোমাদের একটা, ঠিক আছে। যে এর আগে যে রুলসটা পড়াইলাম সেই রুলসটা অনুযায়ী তোমার এইখানে কোনটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ হবে। তাহলে একটা হচ্ছে তালবস্য উ যোগ কয়কার কা, তারপর দিতে তালবস্য ম যোগ কয়কার কা, তারপর দিতে তালবস্য অনুস্বর যোগ উ কয়কার কা, আর তালবস্য ম যোগ উ কয়কার কা। তাহলে কোনটা হবে অ্যান্সার, তোমরা হচ্ছে এটা একটু কমেন্ট করে জানাইও, ঠিক আছে। আবারও বারবার বলছি, এই ক্লাসটা তোমরা হচ্ছে 2-3 বার করে দেখিও। হুম, তাহলে হচ্ছে তোমাদের মোটামুটি ক্লিয়ার হবে বেসিকটা।
তারপর আরো কয়েকটা যে তোমাদের যেটা যেটা বললাম, যেমন হচ্ছে ডন্দা জিতে চলে, ওখান দিয়ে যে রুলস গুলো আছে ওটা মিলাইতে পারবা, সেই অনুযায়ী তাহলে পড়লেই হবে। আপাতত তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। হুম, একটু কমেন্টটা দেখি, তোমরা করো দেখি যে হচ্ছে এটা কি হতে পারে। ও, সাউন্ড মাঝখানে চলে গেছিল। সালমান বলছে আপনার ক্লাস অনেক ভালো হয়, ধন্যবাদ। হ্যাঁ, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। আচ্ছা, এটা সালমান আহমেদ বলছে 2 নম্বর। গুড, সালমান আহমেদ ক্লাস বুঝছে, গুড। আর আর কারো কোনো কমেন্ট থাকলে বলো দেখি, যে অন্য কোনোটা হবে কিনা। তারপর সিজান, আচ্ছা মাঝখানে হচ্ছে আমাদের একটু সাউন্ড চলে গেছে। সিজান আসো, সিজন বলো দেখি কোনটা হবে। আচ্ছা, মাঝখানে কয়েকজন অবশ্য কমেন্ট করছিল, আমি ওটা দেখি নাই। তোমরা লেকচারটা ভালো করে দেখে নিও, ঠিক আছে? দেখলে মোটামুটি সবটাই বুঝতে পারবা। শেষ করে দিই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর এই ক্লাসটা বারবার এই 2-3 বার দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করিও, আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।